নিউ ইয়ারের সকাল ছিল, কিন্তু সেই সকালে কোনো ধরনের চমক ছিল না। লখনৌ স্টেশনের প্ল্যাটফর্মে ঠান্ডা ছড়িয়েছিল, আর সেই ঠান্ডার মধ্যেই দাঁড়িয়েছিল এক মহিলা। সোজা কোমর, মাপা চালচলন, আর চোখে সেই পুরনো গাম্ভীর্য, যা বছরের পর বছর ধরে তার পরিচয় হয়ে উঠেছিল। সাদা কোটের নিচে নীল শাড়ি, কাঁধে ফাইলে ভরা ব্যাগ, আর হাতে দিল্লি যাওয়ার ট্রেনের টিকিট। লোকজন আসা যাওয়ার পথে তাকে দেখছিল, কিন্তু কেউ জানত না যে এই মহিলা, যাকে সবাই একজন পোক্ত আইএএস অফিসার হিসেবে চেনে, আজ বছরের প্রথম দিনে সে ভেতর থেকে কতটা ফাঁকা। নিউ ইয়ারেও তার কোনো ছুটি ছিল না। দিল্লিতে মিটিং ছিল, বড় সিদ্ধান্ত নেওয়ার ছিল। কিন্তু আজ রাধিকার মন কোনো ফাইলে ছিল না। ওটা অন্য কোথাও ঘুরপাক খাচ্ছিল। স্টেশন সবসময়ের মতোই জীবন্ত ছিল। ঘোষণার আওয়াজ, ট্রেনের সিটি, ভিড়িয়ে কোলাহল, আর দূর থেকে আসা কুলিদের ডাক, কুলি কুলি। রাধিকা ৩ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। হাতে মোবাইল নিল, স্ক্রিনে নিউ ইয়ারের মেসেজ জলজল করছিল। শুভকামনা, অভিনন্দন, নতুন বছরের শুরু মঙ্গলময় হোক। সে হালকা হাসির সাথে স্ক্রিন বন্ধ করে দিল, যেন কোনো আনুষ্ঠানিকতা পালন করছিল। নতুন বছর, কিন্তু তার জীবনে নতুন কি ছিল? এই প্রশ্ন তার মনে বারবার উঠছিল। সে অজান্তেই ভিড়ের মধ্যে নজর ঘোরাল। সব মুখ অচেনা, সব আওয়াজ পর। তখনই তার নজর প্ল্যাটফর্মের এক কোনায় বসে থাকা এক লোকের ওপর গিয়ে আটকাল। ছেঁড়া কাপড়, ঠান্ডায় কুকুড়ে যাওয়া শরীর, হাতে একটা ছোট বাটি, আর চেহারা এমন যেন অনেক রাতের ঘুম বাকি। সে ভিক্ষা চাওয়ার জন্য চিৎকার করছিল না, না কারো রাস্তা আটকাচ্ছিল, শুধু বসেছিল, যেন নিজের অবস্থাকে মেনে নিয়েছে। রাধিকা প্রথমবার খেয়াল করল না, আর নজর সরিয়ে নিল। কিন্তু কয়েক সেকেন্ডেই তার মনে হল যেন কেউ ভেতর থেকে তাকে আবার টেনে ধরল। তার চোখ আবার সেই দিকেই চলে গেল, আর এবার তার হৃৎস্পন্দন জোরে বেড়ে গেল। না, এমন হতে পারে না, সে নিজেকে বলল। লোকটা একটু মাথা তুলল। বাটিতে পড়া কিছু কয়েনের আওয়াজ হল, আর তখনই রাধিকার শ্বাস আটকে গেল। সেই মুখ, সেই চোখ, সেই চেনা মানুষ। ওই লোকটা অনিকেত ছিল। সেই অনিকেত, যে একসময় তার স্বামী ছিল। সেই লোক, যার সাথে সে জীবনের স্বপ্ন বুনেছিল। আজ সেই লোক স্টেশনে বসে ভিক্ষা চাইছিল। রাধিকার মাথা শূন্য হয়ে গেল। তার মনে হলো যেন প্ল্যাটফর্ম কাঁপছে, আর আশেপাশের সব আওয়াজ দূরে চলে যাচ্ছে। সে চোখের পলক ফেলল, যেন বিশ্বাস করতে চাইছিল যে এটা কোনো ভ্রম। কিন্তু সত্য ওখানেই দাঁড়িয়েছিল। বয়স অনিকেতকে জলদি ধরে ফেলেছিল। মুখে বলিরেখা ছিল না, কিন্তু চোখে হাড় স্পষ্ট দেখা যাচ্ছিল। রাধিকার হাত কাঁপতে লাগল। সে এক পা সামনে বাড়াল, আবার থেমে গেল। ভিড় বাড়ছিল। ট্রেন আসার সময় হয়ে গিয়েছিল, আর ঘোষণা শোনা গেল যে দিল্লি যাওয়ার ট্রেন ৩ নম্বর প্ল্যাটফর্মে আসছে। রাধিকার টিকিট ওই ট্রেনেরই ছিল। অনিকেত বাটি নিয়ে উঠে দাঁড়াল, আর ভিড়ের দিকে এগিয়ে গেল। রাধিকার নজর তাকে অনুসরণ করতে থাকল, যেন প্রতি কদমে তার ভেতরে কোনো পুরনো দরজা খুলে যাচ্ছিল। স্মৃতিরা অনুমতি ছাড়াই ফিরে এলো। কখনো এই অনিকেতই তাকে সকালে ঘুম থেকে তুলে চা দিত। কখনো সে হেসেই বলতো যে তুই অফিসার হ বা না হ, আমার জন্য তুই আমার বউ, এটাই যথেষ্ট। তারপর কখন সব বদলে গেল, রাধিকা নিজেও বুঝতে পারল না। তার চোখে জল এসে গেল। সে নিজেকে সামলানোর চেষ্টা করল। এই জায়গা আর এই সময় আবেগের জন্য ছিল না, কিন্তু মন যুক্তি মানে না। অনিকেত ভিড়ে হারিয়ে গেল, আর রাধিকা ওখানেই দাঁড়িয়ে রইল। ট্রেন প্ল্যাটফর্মে চলে এসেছিল। লোকজন ধাক্কাধাক্কি করে বগিতে উঠছিল। রাধিকাও এগিয়ে গেল, আর জানলার ধারে সিটে বসে পড়ল। ট্রেন চলতে শুরু করল। লখনৌ স্টেশন ধীরে ধীরে পেছনে সরে যেতে লাগল, কিন্তু রাধিকার ভেতরে কিছু এগোতে পারছিল না। সে জানলা দিয়ে বাইরে তাকাল। প্ল্যাটফর্ম, লোকজন, আওয়াজ সব ঝাপসা হতে থাকল। তার চোখ দিয়ে চুপচাপ জল পড়তে লাগল। সামনে বসে থাকা লোকজন নিজেদের মোবাইলে হারিয়েছিল। কারও কোনো ধারণা ছিল না যে তাদের মাঝে বসে থাকা এই অফিসার এইমাত্র নিজেরই অতীতের সাথে ধাক্কা খেয়ে এসেছে। রাধিকা চোখ বন্ধ করে নিল, কিন্তু চোখ বন্ধ করলে দৃশ্য মোছে না, বরং আরও গভীর হয়ে যায়। ওই বাটি, ওই ঝুঁকে থাকা মাথা, আর ওই নীরবতা বারবার সামনে আসছিল। সে নিজেকে প্রশ্ন করল যে সত্যি কি জীবন মানুষকে এই পর্যন্ত নিয়ে আসে? দিল্লির দূরত্ব কমছিল, কিন্তু রাধিকার ভেতরের দূরত্ব বাড়ছিল। নিউ ইয়ারের প্রথম দিন, আর তার শুরু এমন এক প্রশ্ন দিয়ে হয়েছিল যার উত্তর কোনো ফাইলে লেখা ছিল না। রাধিকা জানত না যে স্টেশনে দেখা হয়ে চেহারাটা শুধু একজন মানুষ ছিল না, বরং ওটা একটা দরজা ছিল, যাকে সে অনেক বছর আগে বন্ধ করে দিয়েছিল। ট্রেনের জানলার বাইরে ছুটে চলা রেললাইন দেখতে দেখতে তার মন পেছনে ফিরে গেল। সেই সময় যখন জীবন এতটা ভারী ছিল না, যখন স্বপ্ন ভয় দেখাত না, আর ভালোবাসা বোঝা মনে হতো না। তখন রাধিকা শুধু একজন মেধাবী মেয়ে ছিল, যার হাতে বই থাকত আর চোখে ভবিষ্যৎ।
অনিকেট তখনও সাধারণ ছিল, খুব বেশি কথা বলা লোক নয়, কিন্তু তার নীরবতায় ভরসা ছিল। লখনৌয়ের সেই পুরনো মহল্লায় তাদের দেখা হয়েছিল, যেখানে সবাই সবাইকে চিনত, আর সম্পর্ক কাগজের চেয়ে বেশি মানুষের কথায় চলত। বিয়ে খুব সাধারণ ছিল, কোনো বড় মঞ্চ নয়, কোনো লোক দেখানো ব্যাপার নয়, শুধু কিছু আত্মীয়, একটা ছোট বাড়ি আর অনেকগুলো আশা। রাধিকার মনে হয়েছিল যে এবার তার সংগ্রাম সহজ হয়ে যাবে। কেউ তো আছে যে প্রশ্ন না করে তার পাশে দাঁড়িয়ে থাকবে। অনিকে তো এটাই ভাবত। সে শিক্ষিত ছিল, চাকরি ছিল, আত্মসম্মান ছিল। দুজনে মিলে ঠিক করেছিল যে জীবন সহজ হবে না, কিন্তু সাথে থাকবে। শুরুর দিনগুলো সত্যিই ভালো ছিল। সকালের চা, বিকেলের গল্প আর রাতে রাধিকার বই। অনিকেত অনেকবার তাকে পড়তে দেখে বলতো, নিজেকে বেশি ক্লান্ত করিস না। রাধিকা হেসে দিত, যেন ক্লান্তি কোনো ছোট জিনিস। কিন্তু ধীরে ধীরে বাড়ির হাওয়া বদলাতে লাগল। প্রশ্ন উঠতে লাগল, এত পড়াশোনা কিসের জন্য? এখন তো বিয়ে হয়ে গেছে। আত্মীয়দের কথা, প্রতিবেশীদের ফিসফিসানি আর বাড়ির ভেতরে বাড়তে থাকা প্রত্যাশা। রাধিকা অনুভব করল যে তার থেকে শুধু বউ হওয়ার আশা করা হচ্ছে। সেই মেয়ে নয় যে কিছু হতে চেয়েছিল। সে প্রতিবাদ করেনি, শুধু চুপ ছিল। রাত জেগে পড়ত আর সকালে ওই খোটাগুলো শুনত। অনিকেত সব দেখত, কিন্তু প্রতিবার কিছু বলার আগে থেমে যেত। সে সংঘাত ভয় পেত, অথবা হয়তো পরিস্থিতিকে। তারপর সেই দিন এলো যখন অনিকেতের চাকরি চলে গেল। একটা কাগজ, একটা খবর, আর সব কিছু বদলে গেল। বাড়িতে যেন ভূমিকম্প এসে গেল। ওই লোকগুলো, যারা কাল পর্যন্ত ঠিক ছিল, এখন সব কথার দোষ রাধিকার ওপর চাপাতে লাগল। যখন থেকে এই মেয়ে এসছে, কিছু ঠিক হয়নি, কপাল খারাপের। রাধিকা সব কথা চুপচাপ শুনত। সে জানত যে উত্তর দিলে পরিস্থিতি বদলাবে না। অনিকেত ভেঙে পড়ছিল। বেকারত্বের বোঝা, পরিবারের চাপ আর নিজের সাথে চোখ মেলানোর সাহস শেষ হয়ে আসছিল। ধীরে ধীরে তাদের মধ্যে কথা কম আর নীরবতা বেশি হয়ে গেল। রাধিকার মনে হল, যদি সে আরও পরিশ্রম করে, যদি সে সফল হয়, তাহলে হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাড়িঘর তার সফলতাকে ভয় পেতে শুরু করেছিল। একদিন সবাই মিলে সিদ্ধান্ত শুনিয়ে দিল, বিবাহ বিচ্ছেদ, বিনা প্রশ্নে, কোনো চেষ্টা ছাড়াই, যেন কোনো জিনিস ভাগ করা হচ্ছে। রাধিকা সেদিন কাঁদতে চায়নি, কিন্তু জল আপনা আপনি বেরিয়ে এলো। তার চোখে শুধু ব্যথা ছিল না, একটা প্রশ্নও ছিল। আমি কি সত্যি কোনো অপরাধ করেছিলাম? সে একটা ছোট ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরুল। পেছনে ফিরে তাকায়নি। অনিকেট দাঁড়িয়েছিল। কিছু বলতে চেয়েছিল, কিন্তু শব্দ তার কাছে ছিল না। ওই দিন রাধিকার জীবনের সবচেয়ে ভারী দিন ছিল, কিন্তু ওই দিনই সে ঠিক করে নিয়েছিল যে এখন সে নিজেকে প্রমাণ করবে, শুধু দুনিয়াকে নয়, নিজেকেও। সে পড়াশোনায় ডুবে গেল, যেন বই তার আশ্রয়। সমাজের কথা, খোঁটা, একাকিত্ব সব সাথে সাথে চলতে থাকল। কিন্তু রাধিকা থামল না। সে সেটাই করল যা সে জানত, পরিশ্রম। আর ওদিকে অনিকেত চাকরি যাওয়ার পর অনেক চেষ্টা করেছিল, ইন্টারভিউ, দাঁড়ে দাঁড়ে ধাক্কা, আত্মীয়দের নজর। প্রতি ব্যর্থতার সাথে তার আত্মবিশ্বাস একটু একটু করে ভেঙে যাচ্ছিল। ডিভোর্সের পর সে যেন একা হয়ে গেল, কোনো ঘর নেই, কোনো আপন নেই। শুরুতে সে ভেবেছিল যে সব ঠিক হয়ে যাবে, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি তাকে নিচে টেনে নিয়ে গেল। যেই লোকটা একসময় বুক চিতিয়ে চলত, এখন জীবন থেকে নজর লোকাতে শুরু করেছিল। রাধিকা আইএএস হয়ে গেল। খবরের কাগজে তার ছবি ছাপাল। লোকে গর্ব করে তার নাম নিতে লাগল। সেই সমাজ যারা একসময় তাকে দোষী করেছিল, এখন তার উদাহরণ দিত। কিন্তু রাধিকার ভেতরে একটা শূন্যতা ছিল, যা কোনো পথ পূরণ করতে পারছিল না। আর আজ নিউ ইয়ারের সকালে স্টেশনে বসে থাকা ওই লোকটা সেই শূন্যতাকে আবার জাগিয়ে দিয়েছিল। ট্রেনের গতি বাড়ছিল, কিন্তু রাধিকার মন সেই মোড়েই আটকে ছিল, যেখান থেকে সব শুরু হয়েছিল। দিল্লি স্টেশনে নামতেই রাধিকার মনে হল যেন সে অন্য কোনো দুনিয়ায় চলে এসেছে। এখানকার হাওয়া আলাদা ছিল, আওয়াজ তীব্র, আর মানুষজন তাড়ায় ছিল। কারো কাছে দাঁড়ানোর সময় ছিল না, না দেখার, না বোঝার। সরকারি গাড়ি তাকে নেওয়ার জন্য দাঁড়িয়েছিল। ড্রাইভার দরজা খুলল। সে বসতে বসতে শুধু এটুকুই বলল, গেস্ট হাউসে চলুন। গলা সেই মাপা, সেই অফিসারদের মতো। কিন্তু ভেতরে কিছুই মাপা ছিল না। গাড়ি রাস্তায় এগিয়ে চলল। জানলার বাইরে ছুটন্ত আলো, ফ্লাইওভার, বিজ্ঞাপন আর দিল্লির ঠান্ডা চাকচিক্য। রাধিকা সিটে হেলান দিল, চোখ বন্ধ করে নিল।
কিন্তু স্টেশনের দৃশ্য চোখের আড়ালে আরও পরিষ্কার হয়ে গেল। ওই বাটি, ওই ঝুঁকে থাকা মাথা, ওই নীরবতা। সে প্রথমবার অনুভব করল যে কিছু দেখা হওয়া হঠাৎ হয় না, ওগুলো বছরের পর বছর চলা নীরবতা ভাঙতে আসে। গেস্ট হাউসের ঘরটা বড় ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, সব সুবিধায় ভরা। টেবিলে ফাইল রাখা ছিল, মিটিংয়ের এজেন্ডা, নোটস। রাধিকা ব্যাগ রাখল, কোট খুলল আর চেয়ারে বসে পড়ল। ঘরের নিস্তব্ধতা ছিল, সেই নিস্তব্ধতা যা ডিভোর্সের পর থেকে তার সঙ্গী হয়ে উঠেছিল। সে জানলা দিয়ে বাইরে তাকাল। দিল্লির রাত আলোয় স্নান করছিল, কিন্তু রাধিকার ভেতরে অন্ধকার ছিল। সে জানত যে 7 সকালে তাকে সেই তুখোড় অফিসার হয়েই মিটিংয়ে বসতে হবে। সেই আত্মবিশ্বাস, সেই সিদ্ধান্ত। কিন্তু আজ তার ভয় করছিল, সিদ্ধান্ত নিতে নয়, নিজেকে নিয়ে। রাতভর সে ঘুমোতে পারল না। প্রতিবার যখন চোখ লাগত, স্টেশন ফিরে আসত। কখনো অনিকেতকে ভিড়ে হারিয়ে যেতে দেখত, কখনো বাটি পড়ে যেত, কখনো সে তাকে ডাকতে চাইত, আর আওয়াজ গলায় আটকে যেত। সকালে অ্যালার্ম বাজল। রাধিকা উঠল, তৈরি হল, আয়নায় নিজেকে দেখল। সেই মুখ, সেই সংযম। সে নিজেকে বলল, তুমি অফিসার, আবেগ পড়ে। কিন্তু মন সাড়া দিল না। মিটিংয়ে সে সময়ে পৌঁছল। বড় আধিকারিক, গম্ভীর চেহারা, লম্বা টেবিল। রাধিকা ফাইল খুলল, বলা শুরু করল। গলায় কোনো কম্পন ছিল না, সবকিছু তেমনই ছিল যেমন হওয়া উচিত ছিল। লোকজন তাকে শুনছিল, একমত হচ্ছিল, কিন্তু প্রতিটি প্রশ্নের উত্তরের মাঝে তার মন একই প্রশ্নের সাথে লড়ছিল। যদি সে স্টেশনে না থামত, যদি সে ওই মুখটাকে উপেক্ষা করে দিত, তবে কি সব সহজ হতো? হয়তো হ্যাঁ, কিন্তু মানুষ সহজ রাস্তা থেকে কবে শেখে? মিটিং শেষ হল, সিদ্ধান্ত নেওয়া হল, সই হল, হাততালি বাজল না, কিন্তু সন্তোষের চেহারা ছিল। রাধিকা উঠল, বাইরে এলো। করিডোরে হাঁটতে হাঁটতে তার হঠাৎ মনে হল যে সে ক্লান্ত হয়ে গেছে। পদ থেকে নয়, দায়িত্ব থেকে নয়, বরং সেই বোঝা থেকে যা কোনো ফাইলে লেখা ছিল না। সে ড্রাইভারকে ফোন করল, আজ আমাকে একা থাকতে হবে। গলার স্বরে আদেশ ছিল না, ক্লান্তি ছিল। সন্ধ্যা নামছিল, রাধিকা ঘরে বসেছিল, সামনে সেই ফাইলগুলো, কিন্তু নজর ওগুলোর উপর ছিল না। সে মোবাইল তুলল, নেটওয়ার্ক পুরো ছিল, সবকিছু ঠিক ছিল, তবুও আঙুল কাঁপছিল। সে নিজেকে জিজ্ঞেস করল, যদি অনিকেত আজ কোনো অচেনা লোক হতো, তবে কি আমি এত অস্থির হতাম? উত্তর তার আগে থেকেই জানা ছিল। সে অস্থির এজন্য ছিল কারণ কোথাও না কোথাও সেই সম্পর্ক এখনও বেঁচে ছিল, চাই নাম যাই হোক না কেন। সেই মুহূর্তেই তার ভেতরে একটা সিদ্ধান্ত ধীরে ধীরে আকার নিতে লাগল। কোনো বড় সিদ্ধান্ত নয়, কোনো ঘোষণা নয়, শুধু একটা অস্থিরতা যা তাকে শান্তিতে বসতে দিচ্ছিল না। সে ট্রেনের ওয়েবসাইট খুলল, লখনৌয়ের টিকিট দেখল, আঙুল কয়েক সেকেন্ড থামল, তারপর সে বুক করে দিল। পরের দিনের ট্রেন, কোনো সরকারি আদেশ ছাড়া, কোনো বাধ্যবাধকতা ছাড়া, শুধু একটা প্রশ্নের সাথে। পরের দিন সকালে রাধিকা আবার স্টেশনে ছিল, এবার অফিসার হয়ে নয়, একজন সাধারণ মহিলা হয়ে। সেই প্ল্যাটফর্ম, সেই ভিড়, সেই আওয়াজ, কিন্তু এখন তার নজর খুঁজছিল। প্রত্যেক ভিখারির মধ্যে, প্রত্যেক ঝুঁকে থাকা কাঁধে সে অনিকেতের ছায়া দেখতে পাচ্ছিল। তার বুক ধড়ফড় করছিল, যেন সে অন্য কারো সাথে নয়, নিজের সাথে দেখা করতে এসেছে। আর তারপর তাকে দেখা গেল, আগের চেয়ে বেশি দুর্বল, আগের চেয়ে বেশি ক্লান্ত, প্ল্যাটফর্মের ওই কোনায় বসে থাকা অবস্থায়। রাধিকা ওখানেই থেমে গেল, তার পা যেন মাটিতে গেঁথে গিয়েছিল। অনিকেত কারো কাছে কিছু চাইছিল না, শুধু বসেছিল। রাধিকা প্রথমবার অনুভব করল যে দারিদ্র্য শুধু টাকার হয় না, ওটা গলার স্বরেরও হয়। সে ধীরে ধীরে তার দিকে পা বাড়াল। প্রতি কদমের সাথে তার ভেতরের দূরত্ব কম হতে থাকল। অনিকেত মাথা তুলল। এক মুহূর্তের জন্য তার চোখ বড় হয়ে গেল, যেন তার বিশ্বাস হচ্ছিল না। তারপর সে নজর নামিয়ে নিল। রাধিকা তার সামনে দাঁড়িয়েছিল। কয়েক সেকেন্ড দুজনেই চুপ ছিল। স্টেশনের আওয়াজ তাদের চারপাশেই ছিল, কিন্তু তাদের মাঝে এক আলাদা জগৎ ছিল। শেষমেশ রাধিকা আস্তে করে বলল, কেমন আছো? অনিকেত কিছু বলল না, শুধু মাথা নেড়ে দিল। তার ওই এক ইশারায় এত ক্লান্তি ছিল যে রাধিকার গলা ধরে এলো। সে বুঝে গেল যে এই দেখা হওয়া এমনিই হয়নি, এটা কোনো কাকতলীয় ঘটনা ছিল না। এটা হয়তো জীবনের সেই মোড় যেখানে প্রশ্নের থেকে পালানো যায় না। রাধিকা ওখানেই দাঁড়িয়েছিল। হাতে উত্তর ছিল না,
কিন্তু মনে এই অনুভূতি পরিষ্কার ছিল যে এখন সে ফিরে গিয়ে আর সেই মানুষ থাকতে পারবে না যে দিল্লি থেকে বেরিয়েছিল। রাধিকা ওখানেই দাঁড়িয়েছিল, যেন তার পায়ের নিচের মাটি হঠাৎ ভারী হয়ে গিয়েছিল। অনিকেত সামনে বসেছিল, কিন্তু তার নজর রাধিকার উপর স্থির হতে পারছিল না। সে বারবার এদিক ওদিক দেখছিল, যেন কেউ চিনে ফেললে লজ্জা আরও বেড়ে যাবে। রাধিকা প্রথমবার তাকে এভাবে দেখেছিল, কোনো অভিযোগ ছাড়া, কোনো রাগ ছাড়া, পুরোপুরি ক্লান্ত। এই সেই লোক ছিল না যে কখনো ছোটখাটো কথায় তর্ক করে নিত, যে নিজের কথা মানানোর জন্য গলার স্বর উঁচু করে দিত। এই লোকটা যেন নিজের ভেতরেই গুটিয়ে গিয়েছিল। রাধিকা আশেপাশে তাকাল। লোকজন আসা যাওয়া করছিল, কেউ তাড়ায় ছিল, কেউ মোবাইলে হারিয়েছিল। কারও কোনো যায় আসত না যে দুজন এমন মানুষ সামনাসামনি দাঁড়িয়ে আছে যাদের অতীত একে অপরের সাথে জড়িত। স্টেশনের ভিড় কখনো কারো গল্প শোনে না, সে শুধু সবাইকে নিজের সাথে ভাসিয়ে নিয়ে যায়। রাধিকা হালকা গলায় জিজ্ঞেস করল, তুমি এখানেই থাকো? অনিকেত মাথা নাড়ল। তার চোখে লজ্জা ছিল, কিন্তু তাতে রাগ ছিল না। সে নজর নিচু করে বলল, কাছেই একটা জায়গা আছে, কাজ পেলে খেয়ে নি। রাধিকার ভেতরে কিছু সশব্দে ভেঙে গেল। সে নিজেকে সামলানোর চেষ্টা করল। সে এখানে অফিসার হয়ে আসেনি, কিন্তু সে এটাও চাইছিল না যে অনিকেত নিজেকে তার সামনে আরও ছোট মনে করুক। কিছু মুহূর্তের নীরবতার পর সে শুধু এটুকুই বলল, চা খাবে? অনেকের চমকে তার দিকে তাকালো, যেন তার বিশ্বাস হচ্ছিল না যে এই প্রশ্ন তাকে করা হচ্ছে। সে কিছু বলতে চাইল, তারপর পাশ থেকে কারো আওয়াজ এলো, আরে তাড়াতাড়ি করো। অনিকেত উঠে দাঁড়াল। সে রাধিকার দিকে এক মুহূর্ত তাকাল, তারপর কিছু না বলে এগিয়ে গেল। রাধিকা ওখানেই দাঁড়িয়ে রইল। তার হাত খালি ছিল, কিন্তু মন আগের চেয়ে অনেক ভারী হয়ে গিয়েছিল। সেদিন রাধিকা সোজা বাড়ি গেল না। গাড়িতে বসে সে ড্রাইভারকে বলল, একটু ঘুরি। শহর ওটাই ছিল, রাস্তা ওটাই ছিল, কিন্তু রাধিকা বদলে গিয়েছিল। সে অনুভব করছিল যে বছরের পর বছর ধরে সে নিজেকে কতটা শক্ত করে তুলেছিল, যেন আবেগ দেখানো দুর্বলতা। আইএএস হওয়ার পথে সে প্রতিটা চোখের জল ভেতরে চেপে দিয়েছিল, কিন্তু আজ ওই ফাইল নিজে থেকেই খুলে গিয়েছিল। রাতে সে ঘুমোতে পারল না। ঘড়ির প্রতিটা টিকটিক আওয়াজের সাথে তার অনিকেতের ঝুঁকে থাকা নজর মনে পড়তে লাগল। তার নিজের উপর রাগও হল। আমি কেন চিন্তিত? সে আমাকে ছেড়েছিল, আমি না। কিন্তু মন যুক্তি বোঝে না, মন শুধু অনুভব করে। পরের দিন দপ্তরে রাধিকা আগের চেয়ে বেশি গম্ভীর ছিল। ফাইল খুলল, মিটিং হল, আদেশ জারি হল, সব কিছু তেমনই ছিল, কিন্তু আজ সে বেশি প্রশ্ন করছিল, বেশি মনোযোগ দিয়ে শুনছিল। সহকর্মীরা এটাকে তার গাম্ভীর্য মনে করছিল, কিন্তু রাধিকা জানত যে এটা ভেতরের তোলপাড়। দুপুরের পর সে ছুটি নিল। কাউকে কিছু না জানিয়ে সে আবার স্টেশনের দিকে চলল। এবার তার পা দ্রুত ছিল, যেন সে নিজের থেকে পালাচ্ছিল না, বরং নিজের দিকেই ফিরছিল। স্টেশন ওটাই ছিল, ভিড় ওটাই ছিল, কিন্তু এবার তার নজর খুঁজছিল। অবশেষে সে তাকে আবার দেখতে পেল। অনিকেত এক কোণায় বসেছিল, পিঠ দেওয়ালে ঠেকানো, কাছে একটা বস্তা আর দড়ি। সে নিজের পকেট থেকে শুকনো রুটি বের করে ধীরে ধীরে খাচ্ছিল, যেন প্রতিটা লোকমা গুনে গুনে খাচ্ছিল। রাধিকা কিছুটা দূরে থেমে গেল। সে দেখল, আর তার চোখ ভরে এলো। সে এগিয়ে গেল। অনিকেত মাথা তুলল, আর এবার সে সঙ্গে সঙ্গে নজর সরাল না। হয়তো ক্লান্তি বেশি ছিল, অথবা হয়তো পালানোর শক্তি অবশিষ্ট ছিল না। রাধিকা তার সামনে দাঁড়িয়েছিল। সে আস্তে করে জিজ্ঞেস করল, বসতে পারি? অনিকেত চারপাশ দেখল। তারপর হালকা মাথা নাড়ল। রাধিকা মাটিতে তার পাশে বসে পড়ল, কোনো পদ ছাড়া, কোনো পরিচয় ছাড়া। কিছুক্ষণ দুজনেই চুপ ছিল। স্টেশনের আওয়াজ তাদের চারপাশেই ছিল, কিন্তু তাদের মাঝে এক আলাদা জগৎ তৈরি হয়ে গিয়েছিল। কবে থেকে রাধিকা কথা শুরু করল, কিন্তু বাক্য শেষ করতে পারল না। অনিকেত বুঝে গেল। সে শুকনো হাসি হাসল। অনেক সময় হয়ে গেল। গলার স্বরে ক্লান্তি ছিল, অভিযোগ নয়। রাধিকা তার দিকে তাকাল। চেহারায় বয়স বাড়েনি, কিন্তু চোখে সময় জমে গিয়েছিল। তুমি ঠিক আছো? রাধিকা জিজ্ঞেস করল। অনিকেত হালকা হাসি দিল। বেঁচে আছি, সে বলল। এটাই যথেষ্ট। ওই একটা বাক্য রাধিকাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। এই কাজ, সে থেমে বলল, তোমার জন্য খুব কঠিন হবে। অনিকেত এবার তার চোখের দিকে তাকাল। কাজ কোনোটিই ছোট হয় না,
কঠিন তখন হয় যখন মানুষ নিজেকে ছোট মনে করতে শুরু করে। রাধিকা চুপ হয়ে গেল। তার মনে পড়ল তখনই সেও অনিকেতকে এটাই বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু তখন দুজনের কাছেই শোনার নৈর্য ছিল না। যদি তোমার কখনো, রাধিকা বাক্য শুরু করল আর তারপর নিজেকে থামিয়ে দিল। অনিকেত তার দিকে তাকালো। সাহায্য নয়, সে ধীরে বলল, শুধু এটুকুই চাইব যে তুমি আমাকে এমনভাবে দেখো না যেন আমি কোনো বোঝা। রাধিকা সঙ্গে সঙ্গে বলল, আমি তোমাকে বোঝা মনে করি না, কখনো না। অনিকেতের চোখে কিছু নরম হলো। সে মাথা নাড়ল। আমি জানি। রাধিকা উঠল। যাওয়ার আগে সে একবার পেছনে ফিরে তাকালো। অনিকেত ওখানেই বসেছিল, কিন্তু এবার তার পিঠ অতটা ঝুঁকেছিল না। রাধিকা স্টেশন থেকে বেরিয়ে এলো, কিন্তু স্টেশন তার ভেতরে চলে এসেছিল। সে অনুভব করল যে কিছু দেখা হওয়া জীবনে উত্তর দিতে আসে না, ওগুলো শুধু এটা জানাতে আসে যে মানুষ এখনও পুরোপুরি মরে যায়নি। রাধিকা সেই রাতে অনেকক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে রইল। সেই মুখ, সেই চোখ, সেই সরলতা। কিন্তু আজ তাদের মধ্যে ভয় ছিল না। তার মনে পড়ল যে ডিভোর্সের পর সে নিজেকে কতটা শক্ত করে নিয়েছিল, যেন আবেগ দেখানো দুর্বলতা, যেন যদি সে কাঁদে তবে ভেঙে যাবে। আইএএস হওয়ার পথে সে প্রতিটা চোখের জল ভেতরে চেপে দিয়েছিল, প্রতিটা ব্যথাকে একটা ফাইলের মতো বন্ধ করে দিয়েছিল। কিন্তু স্টেশনে বসে থাকা ওই লোকটা কিছু না বলেই ওই ফাইল নিজে থেকে খুলে দিয়েছিল। পরের কয়েকদিন রাধিকা অনিকেতের সাথে দেখা করার চেষ্টা করল না। এই দূরত্ব অবহেলা ছিল না, এটা সম্মান ছিল। সে জানত যে কোনো ভাঙা মানুষের কাছে বারবার গিয়ে দাঁড়িয়ে থাকা তাকে আরও ছোট করতে পারে। কিন্তু জীবন নিজের মতো করে রাস্তা বানিয়েই নেয়। এক সকালে রাধিকার দপ্তরে একটা মামলা এলো, রেলওয়ে স্টেশনের কাছে অবৈধ ঝুপড়িগুলো সরানোর। কাগজে সব পরিষ্কার লেখা ছিল, নিয়মও পরিষ্কার ছিল। রাধিকা ফাইল খুলল, পড়ল, আর তার আঙুল হঠাৎ থেমে গেল। তার ওই কোণাটা মনে পড়ে গেল, ওই দেওয়াল, ওই বস্তা, ওই শুকনো রুটি। সে কিছু না বলে ফাইল বন্ধ করে দিল আর বলল, আগে জমিনি রিপোর্ট চাই। ঘরে বসে থাকা আধিকারিকরা একে অপরের দিকে তাকালো, কিন্তু কেউ প্রশ্ন করল না। সেই সন্ধ্যায় রাধিকা আবার স্টেশনে পৌঁছাল। এবার সে তাকে খুঁজছিল না, সে শুধু জানত যে সে ওখানেই মিলবে। অনিকেত তাকে দেখতেই সোজা হয়ে দাঁড়িয়ে গেল, যেন হঠাৎ কেউ তাকে মনে করিয়ে দিয়েছে যে সেও কখনো সোজা হয়ে দাঁড়াতে চাইত। রাধিকা দেখল যে তার কাপড় ওটাই ছিল, অবস্থা ওটাই ছিল, কিন্তু চোখে ওই শূন্যতা ছিল না যা প্রথম দিন ছিল। হয়তো কোনো মানুষকে শুধু এটুকুই জানতে হয় যে কেউ তাকে বোঝা মনে করে না। আজ কাজ কেমন ছিল? রাধিকা সহজভাবে জিজ্ঞেস করল, যেন এই প্রশ্ন সে বছর বছর ধরে জিজ্ঞেস করে আসছে। অনিকেত বলল, ঠিক, আর তারপর যোগ করল, আগের চেয়ে ভালো। রাধিকা হেসে দিল। দুজনে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। স্টেশনের ভিড় তাদের আশেপাশে বয়ে যাচ্ছিল, কিন্তু তাদের মাঝে সময় থমকে গিয়েছিল। তারপর রাধিকা বলল, তোমার মনে আছে তুমি বলতে যে মানুষ হারে তখন যখন সে নিজেকে হেরে যাওয়া মনে করে? অনিকেত তাকে দেখল আর বলল, বলেছিলাম। রাধিকা আস্তে করে বলল, আমি অনেক দেরিতে ওই কথাটা বুঝেছি। কিছুদিন পর স্টেশনের কাছে একটা ছোট ধাবা খুলল। কোনো বড় খবর হলো না, কোনো নাম ছাপালো না, শুধু এটুকুই হলো যে একজন ঠেলাওয়ালা পাকা জায়গা পেয়ে গেল। অনিকেত সেখানে কাজ করতে লাগল। প্রথমবার তার মনে হলো যে সে শুধু ওজন তুলছে না, কিছু তৈরিও করছে। সে সকালে সময়ে উঠত, পরিষ্কার কাপড় পরত, মানুষের সাথে চোখ মিলিয়ে কথা বলত। তার গলার স্বরে আবার সেই স্থিরতা ফিরতে লাগল যা একসময় ছিল। রাধিকা কখনো কখনো দূর থেকে তাকে দেখত, কাছে যেত না। সাহায্য যাতে অনুগ্রহ না হয়ে যায় সে এটা ভয় পেত। একদিন অনিকেত নিজে রাধিকার দপ্তরে পৌঁছল। দরজায় দাঁড়িয়ে উঁকি দিল, যেন এখনও ঠিক করছিল যে ভেতরে যাওয়া উচিত কিনা। রাধিকা তাকে দেখল আর কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই বলল, এসো। অনিকেত ভেতরে এলো। চেয়ারের দিকে ইশারা করা সত্ত্বেও সে বসল না। সে বলল, আমাকে তোমাকে কিছু বলার আছে। রাধিকা চুপচাপ শুনতে থাকল। অনিকেত বলল, আমি জীবনে অনেক ভুল করেছি। সবচেয়ে বড় ভুল এটা যে যখন তোমার সবচেয়ে বেশি সাহারার প্রয়োজন ছিল আমি নিজে ভেঙে গিয়েছিলাম। তার গলার স্বরে অনুশোচনা ছিল, কিন্তু আত্মগ্লানি নয়। সে বলল, আমার ক্ষমা চাই না, শুধু এটুকুই বলার ছিল। রাধিকা প্রথমবার তার চোখের দিকে সরাসরি তাকাল। ক্ষমা চাওয়ার আগে মানুষের বদলানো জরুরি হয়, সে বলল, আর তুমি বদলে গেছ। অনিকেতের শ্বাস যেন থমকে গেল। রাধিকা আরও বলল,
কিন্তু সম্পর্ক সেখান থেকেই শুরু হয় যেখানে কেউ কারো ওপর অধিকার ফলায় না। অনিকেতের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে কাঁদল প্রাণ খুলে, লজ্জা ছাড়াই। সেই দিনের পর দুজনের মধ্যে কিচ্ছু ঠিক হল না। কোনো প্রতিশ্রুতি নয়, কোনো সিদ্ধান্ত নয়, শুধু সাথে চলা শুরু হলো, কখনো চায়ের ওপর, কখনো নীরবতায়, কখনো কোনো কথা ছাড়াই। কয়েক মাস পর রাধিকার বদলির খবর এলো। নতুন জায়গা, নতুন দায়িত্ব। যাওয়ার আগে সে স্টেশনে গেল। এবার শেষবারের মতো নয়, শুধু একবারের জন্য। অনিকেত ধাবায় দাঁড়িয়েছিল। রাধিকা বলল, আমাকে যেতে হবে। অনিকেত মাথা নাড়ল। আমি জানি। রাধিকা কয়েক মুহূর্ত থামল, তারপর বলল, আমি চাই যে তুমি আমার সাথে চলো। অনিকেত তাকে দেখল অনেকক্ষণ, তারপর বলল, এক শর্তে, যে আমরা পেছনের জীবনকে বোঝা হিসেবে নয়, নতুন শিক্ষা হিসেবে সাথে রাখব। রাধিকার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, কিন্তু এবার ওগুলো ভারী ছিল না। সেদিন কোনো হইচই হল না, কোনো বড়লোক দেখানো ব্যাপার হল না। শুধু সরলভাবে, কোনো ব্যান্ড বাজনা ছাড়া একটা ছোট্ট মন্দিরে দুজন ভাঙা মানুষ আবার সাত পাক নিল। না কোনো জয়ের অনুভূতি, না কোনো হারের ভয়, শুধু এই বুঝ যে মানুষ হয়ে থাকাই সবচেয়ে বড় সফলতা। নিউ ইয়ারের রাত ছিল, শহর উৎসব পালন করছিল, আর রাধিকা প্রথমবার অনুভব করল যে নতুন বছরের মানে ক্যালেন্ডার বদলানো নয়, নতুন বছরের মানে হল নিজের ভেতরে কিছু ঠিক করে নেওয়া। লোকে বলে সমাজ নারীর ভাগ্য তার সম্পর্ক দিয়ে মাপে, কিন্তু এই গল্প বলে যে আসল শক্তি ওই নারীর মধ্যে থাকে যে ভাঙা মানুষকেও মানুষ মনে করে হাত ধরে। সম্পর্ক তখন টেকে না যখন আমরা সঠিক প্রমাণিত হতে চাই, সম্পর্ক তখন টেকে যখন আমরা মানুষ হয়ে থাকতে চাই। এখন প্রশ্ন আপনাদের কাছে, যদি আপনাদের সামনে কোনো ভাঙা সম্পর্ক দ্বিতীয়বার দাঁড়ানোর সুযোগ চায়, তবে কি আপনারা সমাজের কথা শুনবেন না নিজের মনের? নিজের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি এই গল্প আপনার মন ছুঁয়ে থাকে, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন। কমেন্টে নিজের নাম এবং নিজের শহরের নাম লিখুন, যাতে আমরা জানতে পারি আমাদের গল্পগুলো কোথায় কোথায় পর্যন্ত মন ছুঁয়ে যাচ্ছে। আমার দেখা হবে এক নতুন ভাবুক গল্পের সাথে। ততক্ষণ খুশি থাকুন, সুস্থ থাকুন এবং নিজের মা বাবাকে অনেক সময় এবং ভালোবাসা দিন। জয় হিন্দ।